ওয়েলকাম ব্যাক। নবম-দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের উপরে পাঠ্যপুস্তক ভিত্তিক ভিডিও টিউটোরিয়ালের আরো একটি নতুন পর্বে। এই বিষয়ের উপরে অলরেডি আমি 2টি ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো যদি এখনো দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তো গত পর্বে আমি লেনদেন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমি লেনদেন সম্পর্কে ধারণা, লেনদেনের বৈশিষ্ট্য এবং হিসাব চক্র এই বিষয়গুলো নিয়ে আলোচনা দেখিয়ে দিয়েছি। তো সেই বিষয় নিয়ে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আজকে আমরা দেখব ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এতৎ সংক্রান্ত দলিলাদি, অর্থাৎ ব্যবসায়িক লেনদেন সংগঠিত হতে গেলে আমাদের কি কি দলিল সম্পর্কে বা কি কি কাগজপত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। তো প্রথমে কি আছে দেখো, প্রতিটি লেনদেনের সমর্থনে এক বা একাধিক প্রমাণপত্র থাকে। আমরা নিজেরাও দেখা গেছে অনেক সময় যে কোনো জিনিস কিনতে গেলে দোকান থেকে বলি, ভাই আমার এই জিনিসটার একটা মেমো করে দেন। তো সেটা আমরা জানি বা না জানি এভাবে আমরা কিন্তু চেয়ে নেই। তো এই যে আমরা দোকানে একটি মেমো চেয়ে নিলাম, এই মেমোটি কিন্তু একটি লেনদেনের প্রমাণ বা প্রমাণপত্র। তো এভাবে প্রতিটি লেনদেনের সমর্থনে বা প্রতিটি লেনদেন হতে গেলে সেখানে এক বা একাধিক প্রমাণপত্র থাকে। লেনদেনের সত্যতা নিশ্চিত করতে এ সকল প্রমাণপত্র ব্যবহার করা হয়। যেমন কোনো ব্যবসায়ী একই দিনে বহুবিধ লেনদেন সম্পন্ন করেন, বিভিন্ন ব্যক্তির নিকট পণ্য ক্রয় বিক্রয়, ক্রয়কৃত পণ্য ফেরত, বিক্রিত পণ্য ফেরত, ব্যাংকে টাকা জমা দেওয়া বা ব্যাংক থেকে উত্তোলন, এরকম বহুবিধ ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানে ঘটতে থাকে। আর এই সমস্ত ঘটনাই হলো মূলত ব্যবসায় লেনদেনের উৎস। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম যে ব্যবসায়িক লেনদেনের উৎস কি এবং ব্যবসায়িক লেনদেনের উৎসগুলো আমরা কিভাবে চিহ্নিত করতে পারি। আর ব্যবসায়িক লেনদেনের উৎস বলতে আমরা সাধারণত বুঝবো কি, যে কোন কোন ক্ষেত্রে বা কিভাবে আমাদের লেনদেনগুলো ঘটে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা পণ্য ক্রয় করতে গেলাম। পণ্য বলতে আমরা এখানে বুঝবো যে আমরা যে জিনিস নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালাবো, অর্থাৎ আমাদের ব্যবসায় যে জিনিসগুলো আমরা প্রতিনিয়ত বিক্রি করার উদ্দেশ্যে কোথাও থেকে ক্রয় করে নিয়ে আসবো, সেই জিনিসগুলোকে আমরা বলবো পণ্য। তো এই পণ্য ক্রয় এবং ক্রয় করব কিসের জন্য? বিক্রয় করার জন্য। তো সেই পণ্য ক্রয় বিক্রয় এগুলোর ফলে আমাদের লেনদেন সংঘটিত হয়। অথবা আমরা যে ক্রয় করার ফলে বা পণ্য বিক্রয় করার ফলে আমরা যে ব্যাংকিং লেনদেন করে থাকি, ব্যাংকে টাকা জমা দেই বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করি, এগুলোর মাধ্যমে আমাদের ব্যবসায়িক লেনদেন সংঘটিত হয়। তো সে কথাই এখানে বলা হয়েছে যে লেনদেনের উৎস, ব্যবসায়িক লেনদেনের উৎস কোনগুলো? এই যে জিনিসগুলো আমরা এতক্ষণ যেগুলো দেখলাম, পণ্য বিক্রয়, ক্রয়, ক্রয় ফেরত, ব্যাংকে জমা দেওয়া, উত্তোলন ইত্যাদি। তো সারা বছর ধরেই আমাদের এই ঘটনাগুলো ঘটতে থাকে এবং সারা বছরই আমাদের এই যে সব ঘটনাগুলো টাকা দিয়ে আমরা পরিমাপ করি সেগুলো লেনদেন। তো সারা বছরই সেই লেনদেনগুলো ঘটতে থাকে। তো সারা বছরের এই সমস্ত ঘটনা আমাদের পক্ষে মুখস্থ রাখা সম্ভব নয়। তাই কি করতে হবে, আমাদের সেই লেনদেনগুলোকে আমরা একটা কাগজে বা নির্দিষ্ট, অর্থাৎ আমরা যেহেতু হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করব, তো আমরা শিখব যে কিভাবে বিজ্ঞান ভিত্তিক ভাবে এই লেনদেনগুলোকে লিখে রাখা যায় এবং একটা নির্দিষ্ট সময় শেষে আমরা সেই লিখিত দলিল বা লিখিত যে আমাদের হিসাব, সেই হিসাব থেকে আমরা একটি নির্দিষ্ট ফলাফল পেতে পারি এবং সেই ফলাফলের ভিত্তিতে আমরা আমাদের প্রতিষ্ঠানের সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের প্রতিষ্ঠান কিভাবে চলছে। তো এটি মূলত আমাদের লেনদেনের হিসাবের উৎস এবং আমাদের লেনদেন বা আমরা আমাদের এই হিসাবগুলো লিখে রাখার উদ্দেশ্য। তো এই হিসাবগুলো আমরা কিসের ভিত্তিতে লিখে রাখবো? সেই ভিত্তিগুলো হচ্ছে আমাদের লেনদেন লিখে রাখার দলিল, অর্থাৎ যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের লেনদেনগুলো, দৈনন্দিন লেনদেনগুলো হিসাব বিজ্ঞানের পদ্ধতি অনুযায়ী আমাদের হিসাবের বইতে লিখে রাখবো, সেই
বিষয়গুলোকে বা সেই দলিলগুলোকেই বলা হয় লেনদেনের ব্যবহৃত দলিল বা লেনদেন সংক্রান্ত দলিলপত্র। তো সেই দলিলপত্রগুলো কি কি আমরা একটু যদি দেখি তাহলে দেখব ১ নম্বর আছে চালান। চালানটা কি? চালান হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তখন পণ্যের পূর্ণ বিবরণ সম্বলিত একটি দলিল ক্রেতাকে হস্তান্তর করেন। এই লিখিত দলিলই হচ্ছে চালান। অর্থাৎ আমরা যখন বিক্রি করার উদ্দেশ্যে কোনো পণ্য ক্রয় করতে যাব, সে যার কাছ থেকে ক্রয় করব, যার কাছ থেকে আমরা পণ্যটি ক্রয় করব, তিনি তো আমাদের কাছে বিক্রেতা। তো তিনি কি করবেন, আমরা কি কি পণ্য কিনব, কত পরিমাণে কিনব, সেই সম্পর্কিত একটি কাগজ আমাদেরকে হস্তান্তর করবেন। তো এই কাগজটির নামই হচ্ছে চালান। তো চালানে কি কি থাকে? ক্রেতার নাম থাকে, ঠিকানা থাকে, মালের বিবরণ মানে আমরা যে পণ্যগুলো কিনবো সেই পণ্যের বিবরণ থাকবে এবং সেই পণ্যের পরিমাণ থাকবে। সেই পণ্যের পরিমাণ এবং পণ্যের বিবরণ থাকবে, মালের মূল্য এবং মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি লিপিবদ্ধ থাকে। তাহলে আমরা দেখে নিলাম যে চালানে কি কি জিনিস অন্তর্ভুক্ত থাকবে। চালানে ক্রেতার নাম থাকবে, ঠিকানা থাকবে, মালের পরিমাণ থাকবে, মালের বিবরণ থাকবে, মূল্য এবং মূল্য পরিশোধের যদি কোনো শর্ত দিয়ে থাকে তাহলে সেই শর্তগুলো লিপিবদ্ধ থাকবে। বিক্রেতার নিকট এটা বহির চালান এবং ক্রেতার নিকট ইহা আন্তঃচালান বলে গণ্য হয়। বিক্রেতার নিকট এই চালানটা বহি চালান এবং ক্রেতার নিকট এটি আন্তঃচালান বলে গণ্য হয়। এই চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় জাবেদায় এবং বিক্রেতা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করেন। এই ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা এগুলো আমরা পরবর্তীতে শিখব। আপাতত আমরা এতটুকু জেনে রাখি যে এই চালানের ভিত্তিতেই ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় জাবেদায় এবং বিক্রেতা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করেন। নিচে চালানের একটি নমুনা দেয়া হলো, যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কি কি আছে। সুমন ট্রেডার্স অর্থাৎ যিনি বিক্রেতা তার এটি চালানের একটি নমুনা, কত তারিখে, এই যে তারিখ দেয়া আছে। এখানে ক্রেতার নাম, ঠিকানা, তিনি কি কিনছেন সেই পণ্যের বিবরণ এখানে দেওয়া আছে, দর দেওয়া আছে, পুরা টাকা কত টাকা সে মূল্য দেয়া আছে এবং এখানে এই যে দেখো যে বিক্রয়ের একটি শর্ত দেয়া আছে। বিক্রয়ের শর্ত কি? 2/10, নিট 30। তো এই শর্তটা দিয়ে আমরা কি বুঝতে পারি? এই শর্তটা দিয়ে আমরা বুঝতে পারি 2/10 অর্থাৎ যে তারিখে পণ্যটি ক্রয় করা হলো বা বিক্রয় করা হলো সেই তারিখ থেকে 10 দিনের মধ্যে যদি ক্রেতা এই মূল্য পরিশোধ করে দেয় তাহলে বিক্রেতা তাকে এই মূল্যের উপরে 2% কমিশন দিবে বা ছাড় দিবে। কিন্তু সে যদি 10 দিনের মধ্যে পরিশোধ নাও করে কোনো সমস্যা নেই, তাহলে সে কি এই যে 2% কমিশন সেটা পাবে না, কিন্তু 30 দিনের মধ্যে তাকে অবশ্যই মূল্যটি পরিশোধ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই শর্তটির ব্যাখ্যা। পরবর্তীতে আমরা যখন বিভিন্ন অঙ্ক দেখব তখন এই শর্তগুলো আমরা আরো বিস্তারিতভাবে বুঝতে পারবো। তো প্রথমে আমরা চালান কি সেটি শিখে নিলাম। এবারে 2 নম্বরে আছে ভাউচার। লেনদেনে যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে ভাউচার বলে। যেমন 5,000 টাকার পণ্য বিক্রয় বাবদ বিক্রেতা ক্রেতাকে 5,000 টাকার একটি ভাউচার দিয়ে থাকেন। আবার বাড়ি ভাড়া বাবদ 2,000 টাকা প্রাপ্তির ক্ষেত্রে মালিক ভাড়াটিয়াকে 2,000 টাকা ভাউচার প্রদান করে থাকেন। তো ভাউচার হলো আমরা যখন কোনো দোকানে বা যে কোনো জায়গা থেকে কোনো পণ্য ক্রয় করি অথবা নিজেদের প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র আমরা ক্রয় করি, সে ক্রয়ের সাথে সাথে বিক্রেতা আমাদেরকে যে একটি দলিল দেয় আমাদের পণ্য সম্বলিত এবং কত টাকায় আমরা কিনলাম, তো সেই সম্পর্কিত যে একটি দলিল দেয় তার নাম হলো ভাউচার। এটা সাধারণত আমরা দেখি নগদ ক্রয় বা নগদ বিক্রয়ের ক্ষেত্রে। অর্থাৎ নগদ টাকায় আমরা যদি কোনো খরচ বা কোনো আয় করে থাকি সেক্ষেত্রে আমরা এই ভাউচার ব্যবহার করব। ভাউচার আবার 2 প্রকার।
ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার হলো খরচের ভাউচার। আমরা যদি একটু লিখি, খরচের ভাউচারের নাম হচ্ছে ডেবিট ভাউচার। আর ক্রেডিট ভাউচার হলো আয়ের ভাউচার। আয়ের ভাউচার। ডেবিট ভাউচার হলো খরচের ভাউচার। আমরা যে কোনো প্রয়োজনে যখন খরচ করব, সেই আমরা খরচের জন্য যে ভাউচার ব্যবহার করব সেটা হলো ডেবিট ভাউচার। এবং আয়ের বেলায় যে আমরা যে ভাউচার ব্যবহার করব সেটা হলো ক্রেডিট ভাউচার। তো দেখো এখানে আছে ডেবিট ভাউচার। পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে ডেবিট ভাউচার ব্যবহৃত হয়। ডেবিট ভাউচারের সাথে চালান, ক্যাশ মেমো যুক্ত করে ধারাবাহিকভাবে ভাউচার নম্বর প্রদানপূর্বক ক্যাশবুক বা নগদান রেজিস্টারের ক্রেডিট দিক বা খরচের দিকে লিপিবদ্ধ করা হয়। এখানে একটি ডেবিট ভাউচারের নমুনা দেয়া আছে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে এই নমুনাগুলো দেখে নেবে এবং এই নমুনাগুলো শিখে নেবে। অনেক সময় তোমাদের পরীক্ষায় এমন থাকতে পারে যে ডেবিট ভাউচারের একটি নমুনা ছক দেখাও। তো সেক্ষেত্রে তোমাদের এইভাবে একটি ছক তৈরি করে পরীক্ষার খাতায় দেখাতে হবে। এবার আছে ক্রেডিট ভাউচার। পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য যে ভাউচার ব্যবহার করা হয় তাকে ক্রেডিট ভাউচার বলে। ক্রেডিট ভাউচারের সাথে চালানের কপি, ক্যাশ মেমো ইত্যাদি সংযুক্ত করে ধারাবাহিকভাবে ক্যাশবুকের ডেবিট দিকে অর্থাৎ অর্থ প্রাপ্তির দিকে লিপিবদ্ধ করা হয়। এখানে যে আবার ক্রেডিট ভাউচারের একটি নমুনা দেওয়া আছে, তোমরা এগুলো পাঠ্য বইতে দেখে নেবে এবং এগুলো পাঠ্য বইতে দেখে দেখে শিখে নেবে। 3 নম্বরে আছে ক্যাশ মেমো। তো এই ক্যাশ মেমো কি? নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয়। পণ্য বিক্রেতা পণ্য ক্রেতাকে ক্যাশ মেমো দিয়ে থাকে। ক্যাশ মেমোর উপরিভাগে বিক্রয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা মুদ্রিত থাকে। পণ্য বিক্রেতা বিক্রিত পণ্যের নাম, পরিমাণ, দর, মোট মূল্য, নিট মূল্য, কমিশন ইত্যাদি উল্লেখপূর্বক স্বাক্ষর করে ক্রেতাকে প্রদান করেন। ক্রেতা ক্যাশ মেমো অনুসারে পণ্য মূল্য পরিশোধ করে পণ্য গ্রহণ করে থাকে। তো ক্যাশ মেমো বলতে আমরা কি বুঝলাম? নগদ মূল্যে যখন পণ্য ক্রয় বিক্রয় করি তখন বিক্রেতা ক্রেতাকে তার পণ্যের সম্পূর্ণ বিবরণ, পণ্যের মূল্য, কোনো শর্ত বা কোনো কমিশন থাকলে সেইগুলো সম্পর্কিত সম্পূর্ণ বিবরণ দিয়ে ক্রেতাকে প্রদান করে এবং ক্রেতা সেই ক্যাশ মেমো অনুযায়ী বিক্রেতাকে নগদ টাকা সরবরাহ করে বা নগদ টাকা পরিশোধ করে তার কাঙ্ক্ষিত পণ্যটি গ্রহণ করে থাকে। ক্যাশ মেমো সাধারণত 3 সেট তৈরি করা হয়। এখানে আবার ক্যাশ মেমোর এই যে নমুনা দেয়া আছে। এবার ডেবিট নোট। ডেবিট নোট কি? ক্রয়কৃত পণ্য যে কোনো কারণে আমরা যদি বিক্রেতার নিকট ফেরত পাঠাই, আমাদের অনেক সময় পণ্য ফেরত পাঠানোর দরকার হয়। দেখা গেল আমরা যেভাবে পণ্যের অর্ডার দিয়েছিলাম সেইভাবে পণ্যটি আমরা পাইনি, অথবা যে পণ্য আমরা পেয়েছি সেই পণ্যতে কোনো ত্রুটি আছে, সেজন্য আমরা অনেক সময় বিক্রেতাকে আমাদের ক্রয়কৃত পণ্য ফেরত পাঠিয়ে দেই। তো ক্রয়কৃত পণ্য আমরা যখন ফেরত পাঠাবো তখন আমরা যে দলিল তাদেরকে দেব সেটার নাম হচ্ছে ডেবিট নোট। এই ডেবিট নোটে আমরা কি পরিমাণ পণ্য ফেরত দেব, কি পণ্য ফেরত দেব, কি কারণে ফেরত দেব, তার মূল্য কত, এগুলো সব লিপিবদ্ধ থাকবে। তো এই যে দেখো নিচে তোমাদের পাঠ্য বইতে এই যে এখানে তোমাদের এই ডেবিট নোটের একটা নমুনা দেওয়া আছে। আবার আমরা দেখি 5 নম্বর ক্রেডিট নোট। ক্রেডিট নোট হচ্ছে বিক্রেতার কাছ থেকে বিক্রিত পণ্য ফেরত এলে, অর্থাৎ আমরা যেমন কাউকে পণ্য ফেরত দিতে পারি, আবার আমাদের কাছ থেকে যারা পণ্য ক্রয় করেছে তারাও তো আবার আমাদের কাছে পণ্য ফেরত দিতে পারে। তো আমরা যখন পণ্য ফেরত দেব তখন সেটা হবে ডেবিট নোট। এবং আমাদের ক্রেতারা অর্থাৎ আমরা যাদের কাছে পণ্য বিক্রয় করেছি তারা যখন আমাদের কাছে পণ্য ফেরত পাঠাবে তখন সেটা হবে ক্রেডিট নোট। অর্থাৎ ক্রয়কৃত পণ্য যখন আমরা ফেরত পাঠাবো
সেটা হবে ডেবিট নোট। বিক্রয়কৃত পণ্য যখন আমরা ফেরত নেব তখন সেটা হবে ক্রেডিট নোট। তো আশা করি তোমরা ডেবিট নোট ক্রেডিট নোট বুঝতে পেরেছো। তো এই ছিল মূলত আমাদের লেনদেনের সাথে সম্পর্কিত দলিলপত্রাদি, অর্থাৎ কি কি দলিলপত্র আমরা আমাদের লেনদেন চিহ্নিত করার ক্ষেত্রে ব্যবহার করব এবং সেই অনুযায়ী আমাদের হিসাবের বইতে লেনদেনগুলো লিপিবদ্ধ করব। তো বন্ধুরা, আজকে আমরা এতটুকুই শিখে নিলাম যে আমাদের লেনদেনের ক্ষেত্রে কি কি দলিল ব্যবহৃত হয় বা কি কি দলিল সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে বা ধারণা থাকতে হবে। তো আগামী পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের এই অনুশীলনী অংশটা দেখে নেব যে অনুশীলনীতে কি কি আছে এবং সেই অনুশীলনীগুলো সমাধান করে দেব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এতক্ষণে পুরো বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে, তোমাদের কোথাও বুঝতে যদি অসুবিধা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে একটি ক্লিক করে দিবে এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন এসে থাকো, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।